হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালি ব্যাকপ্যাকার। আজকে 24শে ডিসেম্বর 2024 আর আমরা রওনা দিয়েছি। ট্রিপের ডেস্টিনেশন হচ্ছে নর্থ বেঙ্গল। আমরা যাচ্ছি পেশক টি গার্ডেন। সাথে আগের বারের মতন আমার ভাই আর ঐশী আছে, পল্লব আর ঐশী আছে। যারা আমাদের আগের ব্লগটা দেখেছো তারা জানো, যারা দেখোনি প্লিজ তাহলে একটু দেখে নাও, জেনে নাও, একটু সাবস্ক্রাইব করে নাও। আচ্ছা, আজকের আমাদের গন্তব্য হচ্ছে রায়গঞ্জ। আমরা যে রায়গঞ্জে নাইট স্টে নেবো, কারণ ভাই আগে লং রাইড করেনি আর সাথে অনন্যা আছে, তাই রিস্কও নেব না। আমরা ডিস্টেন্সটা একটু বুঝে শুনে কভার করব। তো এর জন্য আজকে রাত্রিটা স্টে করব রায়গঞ্জ যে কোথায় স্টে করব সেটা গিয়ে দেখাচ্ছি। বুক আছে হোটেল। তো এখন আছি আমরা বাইপাসে। টাইম হচ্ছে 6:15, 6:15 AM। আমরা জাস্ট নাও রুবি ক্রস করলাম। রাস্তা পুরোপুরি ফাঁকা পাওয়ার আশা ছিল, কিন্তু সেটা হতো যদি 5টা টাকা রওনা দিতে পারতাম। হালকা গাড়ি ঘোড়া আছে আর প্রত্যেকটা সিগন্যালই খেতে খেতে যাচ্ছি আমরা। এখন 7:05। আজকে যেহেতু 24শে ডিসেম্বর, মানে বেশ সকালই বেশ অনেক গাড়ি নেমে গেছে রাস্তায়, তাই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতে একটু সময় লাগলো। আমরা যে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে উঠেছি। এই ওয়েসিস রেস্টুরেন্ট, সামনে ডিরেকশন বোর্ড, বাদিকে গেলে নাটাকা, ব্যারাকপুর 7 কিলোমিটার সোজা। তো আমরা ব্যারাকপুরের রুটটাই ধরেছি আজকে, নট দ্য মধ্যমগ্রাম 1। তো এখন দেখি রাস্তার কন্ডিশন। এখানে তো ভালো লাগছে, এবার এগিয়ে দেখি কীরকম আছে অবস্থা। আজকে সত্যি কথা বলতে গেলে ঠান্ডা নেই, আর ঠান্ডা মান্ডা লাগছে না। টিয়ার পরে একটু ঘেমেই গেছি আর কি। এই কি আবার ডাইভারশন, আমাদেরকে ছোটো বলে ডাইভারশন দেখি। হ্যাঁ, এই তো বলতেই ডাইভারশন, মানে আমি রাস্তার প্রশংসা করলেই ডাইভারশন চলে আসে, এটাই নিয়ম। তাই আমি ভাবছি, জানি না পারবো কিনা, গোটা রাস্তা প্রশংসা না করার চেষ্টাই করব। এটা হলো খেপলির বিল। এটা মানে আমার যতবারই এখান দিয়ে গেছি আমি দেখতে হেভি লাগে, বেশ সুন্দর লাগে দেখতে। এই জায়গাটা হাতে সময় থাকলে না এখানে দাঁড়িয়ে না 1 কাপ চা খাওয়া যেত, কিন্তু সময় নেই তাই এগোই। এখন টাইম হলো 7:23 AM। আমাদের আছে টোটাল ডিস্টেন্স হচ্ছে 412 কিলোমিটার্স। তো আর বাকি আছে 375 কিলোমিটার্স। এখন আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর দিয়ে আছি। রাস্তাটা বেশ ভালোই বানিয়েছে। এবার ইটি আমাদের দেখাচ্ছে আরও 7 hours and 38 minutes। তো স্টপ নিয়ে আরও 1 ঘন্টা তো লাগবেই। তো দেখি টোটাল সূর্যাস্তের আগে পৌঁছতে পারলেই হলো, এটাই আপাতত আজকে আমাদের টার্গেট। চলে এলাম আজকে আমাদের ফার্স্ট টোলগেট। এই টোলগেটের নাম আমি জানি না, দেখি সামনে লেখা আছে নাকি। জায়গাটার নাম তো হচ্ছে কেউতিয়া। না, এটা আন্ডার কনস্ট্রাকশন, এটা চালু হয়নি এখনো। এটার নাম তো কিছু লেখা নাই। এনিওয়ে খোলাই আছে। তো এটাকে আমি আপাতত কেউতিয়া টোলগেট বলবো, কেউতিয়া টোল প্লাজা। পরে নাম কি হবে সে দেখা যাবে। কেউতিয়া টোলগেটটা ক্রস করে এখানে দাঁড়িয়ে দেখি পরপর 3টে এখানে মোপেড দাঁড় করানো আছে। এখানে থ্রেশিংয়ের যন্ত্র বসানো, DIY, এই ধান গম এসব ভাঙার জন্য সম্ভবত। যাই হোক, কেউ যদি ডিটেলসে জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কল্যাণী এক্সপ্রেসওয়ে আপাতত কন্ডিশন খুবই ভালো, মানে এখানে আরামসে 100-110-এ ক্রুজ করা যায়। এই যে আরামসে এক হাতে 100-110-এ ক্রুজ করা যায়। এটা হওয়া দেবে সুবিধাই হয়েছে। বিভিন্ন ব্লগার্সদেরকে তো বলতে শুনলাম, আজকে আমি নিজেই এক্সপিরিয়েন্স করছি। আর আপাতত ট্রাফিক বলতে তেমন নেই, দেখা যাক সামনে কি অবস্থা হয়। এখন রাইট টার্ন নিয়ে নিলাম এক্সপ্রেসওয়ে থেকে, এই ক্রিশ্চিয়ান সেমেটারি কাঁচরাপাড়া। এখান থেকে এখন সোজা, রোদটা ডিরেক্ট চোখে লাগছে রে। এই জিনিসটা দেখতে তো সুন্দর লাগে না, গাছটা ঝুঁকে পড়েছে। আহা, আপাতত কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে এই কাঁচাপাড়ার রাস্তাটা ধরেছি। এইখান থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে। সোজা গেলে গাইঘাটা, লেফট গেলে রানাঘাট। লেফট টার্ন, জায়গাটার নামটা ভুলে গেছি আমি। জাগুলি হবে মনে হয়, বড় জাগুলি, ওই জাতীয় কিছু একটা হবে মনে হয়। বড় জাগুলির মোড়, কারেক্ট, বড় জাগুলির মোড় বা এই জাতীয় কিছু একটা। চল আমরা লেফট টার্ন নিয়ে নিচ্ছি। এবারে ন্যাশনাল হাইওয়ে 12 ধরবো প্রথমবার। ওরে বাহ, কি অবস্থা রাস্তাটার।
ওরে বাপরে সব আঞ্চার পাঞ্চার ঢিলা হয়ে গেল। ওরে ফিরে এটা কি ছিল? গড্ডালিকা প্রবাহ। এখন 7:51 AM আর আমরা এই NH12 ধরলাম। এখান থেকে আমাদের ডেস্টিনেশন আরো বাকি রয়েছে 349 কিলোমিটার। ইটিএ দেখাচ্ছে 7 ঘন্টা 8 মিনিট। চলে এসছি আমাদের আজকের সেকেন্ড টোল প্লাজা। প্রথমটাকে গুনতেও পারি না পারি, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ হোয়াটএভার। টোল প্লাজা তো আলটিমেটলি ওটা তো চালু হবেই। সেদিক থেকে দেখতে গেলে এটা আমাদের দ্বিতীয় টোল প্লাজা আজকে। এখানে ম্যাপে পুরো লাল দেখাচ্ছে। আমরা হালকা করে বাদিক দিয়ে বেরিয়ে যাই। বাবা বাবা কত বড় বড় বাম্পার রে এখানে। ও মা, এ আবার বাদিকে না ঢুকিয়ে দেয়। বাসটা দেখে মনে হচ্ছিল যেন বাইকের লেনে ঢোকাবে। একেই বলে শিং ভেঙে বাছুরের দলে ঢোকা। আমরা এখন দাঁড়িয়েছি এই নিউ প্রিয়া ধাবা। তো এখানে আমরা চা নিলাম। তো চাটা অদ্ভুত। হ্যাঁ, কাপের গন্ধ। চাটা থেকে একটা সিদ্ধি পাতা টাইপের গন্ধ আসছে। এখন বাজে 8:42 AM। আমরা চা খেয়ে রওনা দিলাম। এখন আমরা এসছি মোটামুটি বাড়ি থেকে 71 কিলোমিটার। এটা ফার্স্ট স্টপ হলো, সাথে স্যান্ডউইচেস আছে। আমরা সেটা খেয়েই আপাতত ব্রেকফাস্টটা করলাম, কারণ সকালে বাড়ি থেকে সামান্য একটু ডাল ভাত বাঁধাকপি খেয়ে বেরিয়েছি, খুবই কম। তো খিদে পেয়ে গেছিলো, তো ব্রেকফাস্টটা হয়ে গেল। বেশি হেভি খাবো না, বেশি পেট ভরে খেয়ে ফেললে আবার ঘুম পাওয়ার একটা ব্যাপার আছে, শরীর ছেড়ে দিতে পারে। তাই অল্প অল্প খেতে খেতে যাবো। অনন্য বেশ কিছু স্যান্ডউইচেস বানিয়ে এনেছে। পল্লব একটা চিকেন স্যালাড বানিয়েছে। তো আমাদের ওই এরপরে আবার খিদে পেলে লাঞ্চটা আমরা ওই স্যান্ডউইচেস আর চিকেন স্যালাড দিয়ে করবো। দুর্দান্ত হবে, বাড়ির খাবার একদম ফাটাফাটি। বলছি আর আমার জিভে আবার জল আসছে। আপাতত রোদ উঠছে, তো ঠান্ডা লাগার তো কোনো চিহ্নই নেই। পুরো ঠান্ডা পান্ডাই নেই, এটা ডিসেম্বর কে বলবে। এখন 9:45 মতন বাজে, তাই এই দুপুর নাগাদ যে কী ওয়েদার হবে কে জানে। চলো, আশা করি পাহাড়ে গিয়ে একটু ঠান্ডা ওয়েদার পাবো। এর মধ্যে একটা জিনিস হয়েছে, আমি আমার এই রাইডিং জ্যাকেটটা যেটা সাইফার, রায়নক্সের সাইফার সাইজ স্মল, তো এটা একটা চেস্ট গার্ড আসে এক জোড়া। তো সেটা কখনো ইউজ করিনি, তো এইবারে ভাবলাম ইউজ করবো। বাড়িতে পরে তো অসুবিধা হচ্ছিল না। এবার পরে বেরিয়ে পড়ার পর চালাতে গিয়ে দেখছি আমি হাত ঠিক করে তুলতে পারছি না, চেস্ট গার্ডে পুরো আটকে যাচ্ছে। তো ওই স্টপটা নিলাম যখন, তখন চেস্ট গার্ড দুটো খুলে স্যাডেল ব্যাগে ঢুকিয়ে দিলাম। এখন এতটাই প্রবলেম হচ্ছে যে চেস্ট গার্ডটা রাখতেই পারলাম না। বাট থাকলে না একটু সেফ একটা ফিলিং হতো ব্যাপার, কিন্তু আর কি করা যাবে, এত প্রবলেম হচ্ছে তাই খুলতে বাধ্য হলাম। প্রথম ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, এটা টেলেসিন, বেশিক্ষণ ব্যাকআপ দিল না। এবার অরিজিনাল গোপ্রোটা দিয়েছি, লাগিয়েছি। দেখি এই একটা আন্ডারপাস দিয়ে বেরোচ্ছে। এই জায়গাটা মানে বর্ষাকালের সময় মারাত্মক জল জমে থাকে। এখন খটখটে শুকনো, কারণ খুব শুকনো জায়গাটা, ওটা ডাউন। এখানে দাঁড়িয়ে ব্যাটারিটা এখন চেঞ্জ করলাম। সো টেলেসিনের ব্যাটারি খুব বেশি ব্যাকআপ দেয় না, তাই পরে গোপ্রো এন্ডিওরোটাই নিয়ে নেবো ভাবছি। চলো চলো, হয়ে গেছে, থ্যাংক ইউ। হ্যাঁ, বাসটা একটু চাপাচ্ছে, লোকাল বাস তো, এদের চালানোর মতিগতি প্রেডিক্ট করা অলমোস্ট ইম্পসিবল। চলে এসছি আজকে আমাদের থার্ড টোল প্লাজা। টাইম হচ্ছে 9:51, 9:51 AM। এই টোল প্লাজার নামটা তো জানি না, দেখতে হবে। এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। ভালোই কন্ডিশন আছে এখানে। এই মুহূর্তে সম্ভবত এই জায়গাটার নাম হচ্ছে দেবগ্রাম, নদিয়া জেলায়। এবার বিশাল ট্রাফিক এখানে, মানে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার করতে করতে কোনো মতে এগোচ্ছি। মানে স্ট্যান্ড স্টিল ট্রাফিক নয়, গড়াচ্ছে, কিন্তু এতটাই স্লো করা যায়। তাড়াতাড়ি টানো পল্লব, টানো টানো পল্লব, টানো তোমা। ওকে চলো, ট্রাফিক ডাইভারশন।
এবারে রাস্তাটা একটু চড়া হলো বাবা। এখন পলাশিতে ঢুকছি, টাইম হচ্ছে 10:24, 10:24 AM। তো এই রাস্তার উপরই বাঁ হাতে পলাশির মেমোরিয়াল গেটটা রয়েছে, স্মৃতিসৌধ। সেটা এক্স্যাক্টলি এখান থেকে কতটা দূরে আমি জানি না, ক্যামেরাটা তো অন করলাম, হয়তো সামনে এগিয়ে গিয়ে হয়তো অবশ্যই দেখতে পাবো, হয়তো অবশ্যই না, অবশ্যই দেখতে পাবো। এই রুটে আমি ফার্স্ট টাইম বাইক নিয়ে, আর এর আগে নর্থ বেঙ্গল গেছিলাম, ডুয়ার্স গেছিলাম অন্য রুট দিয়ে, ফুটিসাঁকো দিয়ে মোড়গ্রাম হয়ে ওই রুটটা নিয়েছিলাম। বাবারে, টোটো করে R15 নিয়ে যাচ্ছিল। সামনে দেখা যাচ্ছে পলাশী স্মৃতিসৌধ, এখানেই পলাশির যুদ্ধ হয়েছিল, যেটা আমরা ছোটবেলায় ইতিহাসের বইতে পড়েছিলাম। ওই পলাশী ওয়ার মেমোরিয়াল গেট, পলাশির যুদ্ধক্ষেত্র, স্মৃতিসৌধ। তো এটা আমাদের দেখা হয়ে গেল, এটা আমাদের ট্রিপের ফার্স্ট সাইট সিইং কমপ্লিট। আমরা এখন বেলডাঙ্গা দিয়ে যাচ্ছি, এখানে মারাত্মক ট্রাফিক, মানে বিরক্ত হয়ে গেলাম চালাতে চালাতে। সামনে হলুদ লাল ম্যাপে দেখাচ্ছে, গুগল থেকে তো নোটিফিকেশন দিয়ে দিল 5 মিনিটস কনজেশন। ডিপ ডিপ করতে করতে আছি, এখন বাজে 10:57 AM, 10:57। আমাদের গন্তব্য আরও 223 কিলোমিটার বাকি। পল্লব ফিল্টার করতে করতে স্কুটার নিয়ে কোথায় বেরিয়ে গেছে কে জানে, আমি আটকে গেছি। জ্যাম ছাড়লে আবার গোপর অন করবো। বহরমপুর ঢুকছি, বিভৎস জ্যাম কাটে এখন বেরোলাম, 4 লেন হাইওয়ে আছে। এবারে একটু ফাঁকা আছে। এতক্ষণ ধরে মানে বেশ বেগ পেতে হচ্ছিল ট্রাফিক থেকে বেরোনোর জন্য, প্রচুর ট্রাফিক। আর মানে ট্রাফিক যে কোনো দিক থেকে যে কোনো দিকে যেতে পারে, এখানে কোনো গ্যারেন্টি নেই। ভাই বলে নাকি মিরর ডিমেনশনে চলে এসেছি, গাড়ি উল্টো দিক থেকে আসছে কেন? হ্যাঁ, এটাই এখানকার নর্মাল। আর 212 কিলোমিটার বাকি আছে এখান থেকে রায়গঞ্জ। ডালখোলা 261 কিলোমিটার, মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার। আচ্ছা, আমরা বহরমপুরে ঢুকবো না, আমরা বহরমপুর বাইপাস ধরে বেরিয়ে যাবো সোজা টুয়ার্ডস ফারাক্কা। এই রে, আমরা কোন দিকে যাবো? আমরা সোজা যাবো, আমরা ডান দিকে রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ, এবার এই তো বহরমপুর টাউন এদিকে ঢুকছে, আমরা এদিকে যাবো। ডান দিকে কি সুন্দর সর্ষে ক্ষেত, ও চোখটা জুড়িয়ে গেল পুরো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সম্ভব যে হাইওয়েও এত সুন্দর। হ্যাঁ, এরপরে তো আম গাছ শুরু হবে মালদার এরিয়াতে গিয়ে, না? কি সুন্দর। এই আমরা বহরমপুর বাইপাসে উঠলাম। এই ডান দিকে সবুজ সবুজ বোর্ডগুলো কেন দিয়ে রেখে আমি জানি না, কেউ যদি জানেন কমেন্ট বক্সে প্লিজ লিখবেন। তাহলে এই মুহূর্তে ওই সাইডটা বন্ধ, 2 লেন দিয়ে যাতায়াতের ব্যবস্থা এখন, ওই দিকটা জাস্ট অফ। কি জানি না, সামনে গিয়ে তো বুঝতে পারবো কি কাজ হচ্ছে না কেন, তাই হবে আবার কি হবে। কিন্তু এখানে আপাতত আমাদেরকে দিকে দিকে যেতে হচ্ছে। দেখি বাদিক দিয়ে ওভারটেক করি আর কি করবো। হ্যাঁ, ওই যে রাস্তায় কাজ চলছে, যেন বন্ধ। বাবা, তো ডাইনোসরের মতন দেখতে। এটা আমাদের সম্ভবত 4th টোল প্লাজা। হ্যাঁ, 4th টোল প্লাজাই হবে, হিসাব রাখা অসম্ভব। যাই হোক, এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল গেট। আমার এই লো ফিউল ইন্ডিকেশনটা অন হলো। আমার ভাই এখন বলছে, ইন্টারভিউ শুনতে পাচ্ছি, ভাই বলছে যে ও জীবনে কোনোদিন ভাবেনি যে ও স্কুটার নিয়ে কোনোদিন এই জায়গাটা পার করবে। গোপগ্রাম ক্রস করছি এবং এখানে ট্রাক আর বাসের বেশ কনজেশন দেখতে পাচ্ছি। আর এই সামনের এই মান্ধাতা আমলের এই বাসটা মানে কিছুতেই ওভারটেক করতে দিচ্ছে না। ডান দিক দিয়ে ওভারটেক করতে গেলাম চাপিয়ে দিল, বাঁ দিক দিয়ে ওভারটেক করতে গেলাম দরজা খুলে দিল। দরজা খোলা তারপরে মানে হয়, আমি সাহস পাচ্ছি না এটা ওভারটেক করার। এইবারে জায়গা পেয়ে গেছে, ওই দেখো, ওই দেখো, হালকা করে ডান দিকটা চাপিয়ে দিল যাতে করে আমি ওভারটেক করতে না পারি। আমরা আমাদের লাঞ্চ স্টপটা দিয়ে নিলাম, এখন আমরা ফারাক্কা পৌঁছাইনি। পেট্রোল ভরলাম, পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমাদের লাঞ্চটা সারলাম, স্যান্ডউইচ আর চিকেন স্যালাড। এখন বাজে হচ্ছে 12:30। এখান থেকে আরও 180 to 183 কিলোমিটার মতন বাকি আছে। রাইড টাইম 4 ঘন্টা মতন দেখাচ্ছে। এবার টোটাল হয়তো সব মিলে আরও 5 ঘন্টা লেগে যাবে। আমার মাইলেজ আজকে 28 দিচ্ছে মাত্র, আর আমার ভাইয়ের 38।
কারণ ম্যাক্সিমাম টাইম 90-র ওপরেই বাইক চলছে, মাইলেজটা একটু কম দিচ্ছে। সামনের বাসটার ডিজাইনটা দেখুন, জাস্ট অসাধারণ। পুরো ঝিকিমিকি ডুম্পা আর বাদিকে সর্ষে ক্ষেত, কি কম্বিনেশন, আলোই আলো রঙই রং। আরাধনা ট্রাভেলস। এই স্কুটারটা কি করছে? হেলমেট নাই, কিছু নাই, পিছন দিয়ে আবার দড়ি ঝুলছে, মাটিতে লটকাচ্ছে। সত্যি ভাইনি, মানে খতরোকে খিলাড়ি একদম। এখন রতনপুর ক্রস করছি, ডান দিকে দেওয়া রয়েছে মোরগ্রামের রাস্তার অ্যারো। তাহলে কোনটা মোরগ্রামের রাস্তায়? ডান দিকেরটা হতে পারে নাকি সামনে গিয়ে, একটু কনফিউজ হয়ে গেলাম। সোজা ফারাক্কা, ডান দিকে জঙ্গিপুর, বা দিকে নলহাটি। এই দিক থেকে এসে তারপরে হাইওয়েতে উঠেছিলাম, NH-34। এইবারে আমরা সোজা এলাম। ভয়ঙ্কর রাস্তা ছিল ওটা, বাপরে বাপ। এটা রাস্তা, এই রাস্তাটা সেই তুলনায় স্বর্গ। ওদিকটা বেশ সিনিক, কিন্তু রাস্তার কন্ডিশন খুবই খারাপ ছিল যখন এসেছিলাম 2019-এ। তখন NRC-CA এর ঝামেলা চলছিল, ডিসেম্বর 2019-এর ডিসেম্বর। তার মধ্যেই রিস্ক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, বাস ট্রাক গাড়ি সব পুড়িয়ে দিচ্ছিল ওই সময় হাইওয়ের উপরে। ভয়ঙ্কর অবস্থা ছিল। ঘোড়ার নেশা কি ডেঞ্জারাস জিনিস। রিস্ক নিয়ে বেরিয়ে পড়লাম, বাপরে বাপ। ফারাক্কার থেকে সামান্য একটু দূরে আছি, এক্স্যাক্টলি কতটা জানি না, কিন্তু এদিকে রাস্তার অবস্থাটা খুব একটা ভালো না। মানে প্যাচওয়ার্কস আর গর্ত বেশ আছে। মানে স্পিড মানে 80 ম্যাক্সিমাম, আর 80 তুলে যেটা হচ্ছে, বহুত জার্কিং হচ্ছে, পিলিয়নের বহুত অসুবিধা হবে। কারণ রাইডার যতটা না শক টের পায়, তার থেকে অনেক বেশি শক খায় হচ্ছে পিলিয়ন। তো সেক্ষেত্রে 80-তে চালানোটাও এখানে ডমিনারে একটু কষ্টদায়ক অল টুগেদার ইফ ইউ আর রাইডিং উইথ আ পিলিয়ন। ট্রাফিক যে খুব আছে তা নয়, এই যে টুকটাক কয়েকটা ট্রাক। কিন্তু গরম লাগছে বেশ। আমি গরম জামাটা সব খুলে ফেলেছি, তো জায়গাটা ফুল স্লিভ টি শার্টের ওপরে রাইডিং জ্যাকেটটা পরে আছি, জাস্ট পাতলা ফুল স্লিভ টি শার্ট একটা। গরম লাগছে বেশ, স্মুথ হয়েছে, তাই গোপ্রোটা আবার অন করলাম। এদিকে বিস্তীর্ণ ক্ষেত, এখানে বেটার হয়েছে রাস্তা, মাছ বেটার বাবা। ঝাঁকুনির চোটে আমার ফোন মাউন্টটাই লুজ হয়ে গেছিল। আর সম্ভবত আমার স্যাডেল ব্যাগটাও একটু ডিসব্যালেন্স হয়ে গেছে সামান্য। তাতে আমার চালাতে খুব একটা প্রবলেম হচ্ছে না কিছু, কিন্তু রাস্তা তো বাজে ছিলই। যেটা বাস্তব সেটা তো বাস্তব। এই জায়গাটা বোর্ড দেখলাম আহিরন, বাট এর পরে বোধহয় আহিরন ব্রিজটা আছে। এই জায়গাটা রাস্তার কাজ চলছে, একটু ডাইভারশন আছে মনে হচ্ছে। রাস্তা এবার একটু ভোগাবে আমাদেরকে। 2019-এ এই জায়গাটা খুব 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 খারাপ অবস্থা ছিল, মানে অনেকক্ষণ আটকে গেছিলাম এখানে, পুরো আটকে গেছিলাম। আর ধুলো মানে কি, ওরে বাপ রে বাপ, মেঘের মতন ধুলো এখানে। সেই তুলনায় তো অনেক ভালো অবস্থা এখন। সামনে আমরা দেখতে পাচ্ছি আহিরন ব্রিজ। বহরমপুর ফারাক্কা টোল প্লাজার, মানে দি আদার এন্ড অফ ইট। একটা এন্ড থেকে তো আমরা এলাম, আরেকটা এন্ড এখানে শেষ হচ্ছে। তার মানে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা কোন দিকে ঢুকলাম না, ঠিক আছে, ফাঁকা টোল প্লাজা ইজ ফাঁকা। বাবা ডাবল বাম্পার, অনন্যা খবরে লাগেনি, বাস ঠিক আছে। কি রে বাবা, আবার এখানে টোল প্লাজায় ডাইভারশন? আগের বার তো এটা পুরো খোলা ছিল। আর কি, চলো তাহলে দিকে দিকে জলে জীবন। আমরা চলে এসেছি ফারাক্কা ব্যারাজ। আজ অবধি আমি একবার গেছি আর এসছি, মানে দুবার বলা যেতে পারে এটার উপর দিয়ে, বাই রোড। বাকি তো সহস্রবার ট্রেনে করে আপ অ্যান্ড ডাউন করেছি। তো বাঙালিদের কাছে যারা কলকাতাবাসী, তাদের এই জায়গাটা বেশ ইমোশনাল একটা জায়গা। মানে ইচ্ছা, মানে মানুষরা চায় যে হ্যাঁ বাইক নিয়ে যাবো এখান দিয়ে, তখন বাদিক দিয়ে ট্রেন যাবে, একটা দারুণ অনুভূতি হবে। তো এটা একটা ব্যাপার আর কি ব্যারাজটা। এবার আমাদের কপাল এই সময় তখন জ্যামজট হবেই। আর এই সময় বেশ ভালো পরিমাণেরই জল আছে দুদিকে। আরে বাস, গোপ্রোতে ধরা পড়বে না সেটা আমি জানি। ফারাক্কা ব্রিজে প্রচুর জ্যাম, কোনো মতে কাটিয়ে বেরোচ্ছি। তো ডান দিক বাদিক এনজয় করার আমি সুযোগটা পেলাম না। শুনতেও লাগছে, কিন্তু দুদিকটা জল আছে তো ভালো লাগছে দেখতে।
2019-এ যেবারে এসেছিল সেবারে জল ছিল না, যা চড়া দেখা যাচ্ছিল। এবারে বেশ সুন্দর লাগছে। সামনে একটা ফ্যামিলি যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ আর মাঝখানে একটা বাচ্চা। পিছনে মহিলার হাতে আবার একটা ইন্টারকম, হ্যাঁ ওয়াকি টকি, হ্যাঁ ওয়াকি টকি আছে একটা। চলে এলাম ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। তো এখন টাইম হচ্ছে 2:22। মোটামুটি যা এস্টিমেট করেছিলাম তার থেকে একটু স্লো যাচ্ছি আমরা। তো ঠিক আছে, অসুবিধা নেই, যেহেতু এখান থেকে রায়গঞ্জ আর ওই 108 কিলোমিটার মতন, আর 2 ঘন্টা এটিয়ে মানে ওই আর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে 2.5 ঘন্টা, 3 ঘন্টাও যদি ধরি তাহলে ওই 5:30টার মধ্যে তো ঢুকেই যাবো। 2019 সালে আমাদের মারাত্মক একটা অভিজ্ঞতা হয়েছিল কালিয়াচকে। আমরা কালিয়াচকে জ্যামে আটকে গেছিলাম, ওখানে কনস্ট্রাকশনে কাজ চলছিল। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সানসেট দেখেছি, মানে নড়াচড়ার কোনো উপায় নেই। মানে 40 মিনিট এক জায়গায় যে স্ট্যান্ড স্টিল, ভয়ঙ্কর অবস্থা। লোকাল লোকজন পুরো জ্বালিয়ে খেয়েছে একদম বাবা। তারপর থেকে মানে আমার হালকা হালকা কালিয়াচক নিয়ে ভয় আছে, আর অনন্য ফোবিয়া। কিপিং আর ফিঙ্গার্স ক্রস যে আমরা মোটামুটি নির্ঝঞ্ঝাটে কালিয়াচকটা আজকে ক্রস করে বেরিয়ে যেতে পারবো। সো হোপিং ফর দ্য বেস্ট। এটা ওল্ড 16 মাইল। এখানকার একটা মজার জিনিস, টোটোগুলো রাস্তার মাঝখান দিয়ে যায়, নড়ে না চড়ে না। দূর থেকে দেখে মনে হয় যেন একটা স্ট্যান্ড স্টিল কিছু একটা দাঁড়িয়ে রয়েছে হাইওয়ের মাঝখানে। প্রচণ্ড অসুবিধা এদের জন্য। একটা গাড়ি ওভারটেক করতে গিয়ে দেখি মাঝখানে একটা টোটো। সো এখান দিয়ে যারা নতুন যাচ্ছেন, প্রথমবার যাবেন, প্লিজ টোটো হইতে সাবধান। আমরা এখন কালিয়াচকে ঢুকছি। আপাতত সামনে সিগন্যালের ট্রাফিক আছে, তো জায়গাটা আগের থেকে ডেভেলপ লাগছে আমার। একই রকম কি বলছে, রাস্তার উপরে গাড়ি চালাবেন না। ওই দেখো দেখো লোকজন রাস্তা পার হচ্ছে কিভাবে, দেখো তুমি, দেখো দেখো উঠে পড়বে গাড়ির উপরে। ও মাগো, ওই সাইকেলটাকে দেখো, টাটা ভিরানের। ওরে বাপ রে বাপ, আমি যাবো কোথা দিয়ে, যাতা ঘাড়ে উঠে আছে। গৌড় মালদা রেলওয়ে স্টেশন এখানে, এটা গৌড় মালদা স্টেশনের রাস্তা। এটা এর 1 কিলোমিটার পর হচ্ছে মালদা বাইপাস শুরু, সোজা মালদা কাজল রায়গঞ্জ, স্টিল অন NH12। মালদা বাইপাস সেইটা, এদিকে হচ্ছে মালদা টাউন ঢোকার রাস্তা। আমরা ডান দিক দিয়ে ধরে নিলাম হচ্ছে মালদা বাইপাস, আর বাইপাসে জ্যাম। এটা মালদা বাইপাস, ম্যাপে দেখাচ্ছে ডালখোলা বকখালি রোড। এখন টাইম হলো 3:36, 3:36 PM। আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, সব ওয়াশরুম গেলাম, একটু ফ্রেশ হলাম, তারপরে চা খেলাম আর স্যান্ডউইচ খেলাম। তো এখান থেকে আর 1 ঘন্টা 15 মিনিট আছে ETA 70 কিলোমিটার্স। আমাদের নেক্সট টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। কত নম্বর আমি গোনার কষ্টটাও করিনি, চেষ্টাই করিনি। তো এখন টাইম হচ্ছে 4 PM। এখান থেকে আমাদের আর বাকি 51 কিলোমিটার্স আর 56 মিনিটস দেখাচ্ছে। এখানে একটা অনুষ্ঠান চলছে বাবা, আরে বাস, শিব পার্বতী যাত্রা চলছে। এসব তো আর আমাদের শহরে দেখা যায় না, এসব এখানেই দেখা যায়। তবে একদম টোল প্লাজার উপরেই হচ্ছে এই জিনিসটা, কিন্তু আগে কখনো দেখিনি। আর ডান দিকে যাবো পল্লব, ওটা লে বাইতে ঢুকবে। এদিকে সানসেট হচ্ছে, ক্যামেরা ধরতে পারবো না কারণ অ্যাঙ্গেলটা আমার এই পিছন দিকে। সুন্দরের সানসেট হচ্ছে, এই যে আমাদের শ্যাডো পড়ছে কি সুন্দর, আর এদিকে সুন্দর ক্ষেত গাছপালা, খোলা হাইওয়ে, আহা হা, গোল্ডেন দুদিকেই, পুরো অসাধারণ। হ্যাঁ, মানে পরন্ত সূর্যের আলোতে দুর্দান্ত লাগছে দেখতে। এদিকেও আছে, আমি চালাবো না, দেখবো না, চালাবো। অনন্যা বলছে যে আমাদের ধরিত্রী মাটা দুর্দান্ত রঙের শাড়ি পরে গেছে, মানে শেষ হচ্ছে না, পুরো ভর্তি পুরো সর্ষে ক্ষেত। তা আমাদের সেখানে সর্ষের তেলের কি দাম পাবে বাপ।
ছাপড়ি নাম্বার 1, এই ছাপড়ি নাম্বার 2 যাচ্ছিল নিজের মতন, আমাকে দেখে ব্রেক তুললো। দেখে রাখুন, চিনে রাখুন, ওই যে কর্তব্য দেখাচ্ছে। আমরা এখন রামডাঙ্গা ক্রস করছি। এই রাস্তাটা সত্যি খুব সুন্দর, কেমন দেখে মনে হচ্ছে ওই ঠিক লাটাগুড়ি জঙ্গল ঢোকার আগের মতন লম্বা লম্বা উঁচু উঁচু গাছ, ওই রকম টাইপের একটা ফিল দিচ্ছে এই জায়গাটা। বেশ সুন্দরই, সুন্দর লাগছে বেশ। আচ্ছা, সুন্দর বেশ। জাস্ট নাও আমি সেন্স করলাম টেম্পারেচারটা ঘাপ করে ড্রপ করলো। আর এখান থেকে আর মোটামুটি ওই 7.5 কিলোমিটার বাদে আমাদেরকে ওই আন্ডারপাস নিতে হবে। রায়গঞ্জ বাইপাস আমরা নিতে পারবো না। ইটস আ ভেরি বিউটিফুল রোড, বাট যেহেতু আমরা রায়গঞ্জে থাকবো, আমাদের শহরে ঢুকতে হবে, তো আমাদের রায়গঞ্জ বাইপাসের তলা দিয়ে রাইট টার্ন করে রায়গঞ্জ শহরে ঢুকতে হবে। এবারে বুঝতে পারছি যে ঠান্ডাটা আছে। এতক্ষণ নর্মাল ছিল, হালকা হালকা গরম লাগছে না আমার, এবার হালকা ঠান্ডা লাগছে অ্যান্ড আই এম এনজয়িং ইট। আমরা রায়গঞ্জ থেকে আর মাত্র 10 কিলোমিটার দূরে। তো আমরা লাস্ট একবার হাইওয়ে পরে আজকের জন্য দাঁড়িয়ে নিলাম সানসেটটা এনজয় করবো বলে। দুর্দান্ত একটা সানসেট হচ্ছে গাছের ফাঁক দিয়ে, দারুণ লাগছে। কি অনন্যা, কেমন লাগছে আজকে? এখানে ওয়েদারটাও বেশ ভালো। কি বললো? সানগ্লাসটা খুললাম তারপরে হেভি হেভি ওই যে ডিমের কুসুম কিরে কুচো, দারুণ 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 না? আজকের লাস্ট স্টপ আমাদের কমপ্লিট। হেলমেটের ভাইজার প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, পোকা পুরো চিপটে চুপটে একদম মানে ভয়ঙ্কর অবস্থা, পুরো দই হয়ে গেছিলো। তো ওটাকে পরিষ্কার করতেই হতো সবারই। তো এখান থেকে আর মাত্র 9.5 কিলোমিটার, এই সোজা হচ্ছে বাইপাস, রায়গঞ্জ বাইপাস। এই আমার রায়গঞ্জ শহরে ঢুকছি। আন্ডারপাস নিয়ে আমরা ঢুকবো। এবার 400 মিটার পরে আমাদেরকে ডান দিক নিতে হবে। পল্লবের পিছনে একটা গাড়ি আছে দেখে, হ্যাঁ রূপাহার এটাই আছে। এখান থেকে আর 6.6 কিলোমিটার গিয়ে আমাদের হোটেল। করোনা মনে আছে আগের বার এখানে একটা বাস প্রায় মেরেই দিয়েছিল আমাদের, নীল রঙের একটা বাস। ওই দেখো গাড়ি তুলে দেবে। এখন বাজে 5:03, লেভেল ক্রসিং পড়লো এখানে। ওরে বাবা রে, পুরো সোজাসুজি এসে এখান থেকে আমাদের হোটেল আর 1.2 কিলোমিটার। রয়্যাল এনফিল্ডের শোরুম। তো আমরা পৌঁছে গেছি হোটেল ইম্পেরিয়াল, আর এখন টাইম হলো 5:04। এখন 6:30 বাজে। আমরা রুমে এখন ফ্রেশ হলাম। কিছু সমস্যা হয়েছে সেটা বলছি। চা দিয়ে গেলাম, অন্তত চাটা খাই। এই হলো হোটেল ইম্পেরিয়ালের করিডোর। এই আমাদের রুম নাম্বার 204। এখানে আমাদের রাইডিং গিয়ার সব রাখা। এখানে ঐশীকে রাখা, ঐশী বসে আছে, অনন্যা, পল্লব খেতে ব্যস্ত। 1008 টাকা হচ্ছে রুমের ভাড়া নিয়েছে। গিজার রয়েছে কিন্তু কাজ করছে না, তাই অন্য আরেকটা সিঙ্গেল বেডের রুম খুলে দিল। সেখানে গরম জল দিয়ে স্নান করে এলাম। আচ্ছা, এখানে কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই, চায়ের ব্যবস্থা নেই। বাইরে থেকে চা এনে দিয়েছে, সে চা আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে। মসকিটো রেপেলেন্ট কিছু নেই। হ্যাঁ, মসকিটো রেপেলেন্ট কিছু নেই, সম্ভবত মালদায় গেছে আনতে। ও একটা রুমে ফ্যান কাজ করছে না, ঐশী পল্লবের রুমে ফ্যানটা কাজ করছে না। এখন রাত 8:43। আমরা এখন ধনে পাতার বড়া চিকেন উইং নিয়ে এসেছি। 6 টাকা করে ধনে পাতার বড়া, 12 টাকা করে চিকেন উইংস। সেটা চাটনি আর সস দিয়ে হাওয়াতের মতন সবাই খাচ্ছে। আপাতত ব্লগটা এখানে এন্ড করব। তার আগে বলে দিই যে আগামীকাল আমরা এখান থেকে রায়গঞ্জ থেকে বেরোবো সকাল সকাল। বেরিয়ে আমরা যাব হচ্ছে সেবকে কালকে স্টে করবো। ওই জায়গাটা যে যদি একটু ঘুরতে ইচ্ছা করে দেখা যাক, ডিপেন্ডস। আমরা চাইছি তার পরের দিন মানে পরশু দিন ভোর একদম ভোর সকাল আর কি, যেমন আমাদের শরীরে দেবে বা ইচ্ছা করবে, পাহাড়ে উঠতে, যাতে ট্রাফিকটা কম পাই আর এনজয় করতে পারি। কারণ পাহাড়ে এটা আমাদের ফার্স্ট রাইড। কালকে দেখা হচ্ছে গোপ্রো সেটআপে। আপাতত আজকে এখানেই ব্লগটা শেষ করছি। গুড নাইট।